একেবারে ধামাকাদার খবর, ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। এবার সরাসরি হুমকি দিয়ে বসলো যে অবরোধ নীতি, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হাত দেওয়ার সাহস যেন কেউ না করে, নইলে পরিস্থিতি খারাপ হতে একটুও সময় লাগবে না। তো এক শক্তিশালী খেলোয়াড় ময়দানে নেমে পড়েছে। ভাবা যায় যেই বক্তব্য দিচ্ছে পুরা কাঁপাই দিচ্ছে মারি কি, এটা নিয়ে এই মুহূর্তে পুরা ভাইরাল বা খুব ভাইমূলক একটা অবস্থান তৈরি হয়েছে। মূলত রাষ্ট্রের ভিতটাই কাঁপিয়ে দিয়ে গেছেন। এটাও সরকারের জন্য খুব মারাত্মক একটা চপেটাঘাত, এবং সরকার যে জনগণের সাথে একটা তামাশায় লিপ্ত হয়েছে সেটাও প্রমাণ হয়ে গেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। অলরেডি আন্দোলন শুরু হতে না হতেই জামাতের বিজয়ের আলামত আমরা লক্ষ্য করছি, এবং আমিরে জামাত সারা জাগানো আহ্বান জানিয়েছেন। আমিরে জামাতের বক্তব্য, আন্দোলন শুরু সফল করার আহ্বান জামাত আমিরের। যে এস আলমকে বলা হয় বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় মাফিয়া, যিনি একাই 11টি ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা গিলে খেয়েছেন, আজ সেই এস আলমকেই লাল গালিচা সংবর্ধনা দিয়ে ব্যাংক খাতে ফিরিয়ে আনার এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে বর্তমান বিএনপি সরকার। কিন্তু বর্তমান বিএনপি সরকার আবার এই ইসলামী ব্যাংকে এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অন্তত বিবিসি বাংলার প্রতিবেদন পড়ে আমার সেটাই মনে হলো। লিখেছে এমডি লম্বা ছুটিতে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সাথে তারা বেইমানি করেছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অসম্ভব এবং অকল্পনীয় ঘটনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াত ইসলামের কঠিন এবং ভয়াবহ এক স্ট্র্যাটেজিক চাপের মুখেই পড়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে এস আলমকে বলা হয় বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় মাফিয়া, যিনি একাই 11টি ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা গিলে খেয়েছেন, আজ সেই এস আলমকেই লাল গালিচা সংবর্ধনা দিয়ে ব্যাংক খাতে ফিরিয়ে আনার এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে বর্তমান বিএনপি সরকার। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংশোধনের নামে রাতের অন্ধকারে এমন এক আইনি ডাকাতির বৈধতা দেওয়া হয়েছে যা শুনলে দেশের প্রতিটি সাধারণ মানুষ এবং আমানতকারীর রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা কোনো গাল গল্প করব না, আমরা লজিক, ফ্যাক্ট এবং পর্দার আড়ালের আসল সমীকরণ দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কিভাবে মাত্র 2600 কোটি টাকার বিনিময়ে এস আলমকে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নতুন করে লুট করার লাইসেন্স দেওয়া হলো। আপনারা সবাই জানেন 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এস আলম এবং মজুমদারের দখলমুক্ত করে 5টি মৃতপ্রায় ব্যাংকে একীভূত করেছিল। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকগুলোকে আবার নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য, ব্যবসা শুরু করার জন্য সরকার নতুন করে 35,000 কোটি টাকা দিয়েছিল। এর পাশাপাশি সাধারণ গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আমানত বীমা তহবিল থেকে আরও 12,000 কোটি টাকা ঢালা হয়েছিল। সরকার এই টাকাগুলো কেন দিচ্ছিল? কারণ এস আলম একাই এই 5টি ব্যাংক থেকে ঋণের নাম করে 95,000 কোটি টাকা লুট করেছিলেন। সেদিন জাতীয় সংসদে সরকার যে হিসাব দিয়েছিল তাতে দেখা যায় দেশের শীর্ষ 20টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে 11টি হলো এই এস আলমের। কিন্তু এখন বর্তমান সরকার কি করছে? ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংশোধন করে এমন একটি হাস্যকর এবং ভয়ঙ্কর বিধান যুক্ত করা হয়েছে যা আক্ষরিক অর্থেই পুরো জাতির সাথে এক চরম বেইমানি। আইনে বলা হয়েছে সরকারের দেওয়া টাকার মাত্র 7.5% ফেরত দিলেই পুরনো মালিকরা তাদের মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। একটু হিসাব করে দেখুন, এর মানে হলো যে এস আলম 95,000 কোটি টাকা মেরে দিয়েছেন, তিনি এখন মাত্র 2600 কোটি টাকা টেবিলে ফেলেই আবারও ওই ব্যাংকগুলোর মালিকানা ফিরে আসতে পারবেন, আবারও লুটপাট চালাতে পারবেন। আইনের বাকি অংশে বলা হয়েছে বাকি টাকা পরবর্তী 2 বছরে 10% সরল সুদে ফেরত দিতে হবে। এই কথাটি শোনার পর যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হাসবে। যে মানুষটা আসল 95,000 কোটি টাকাই দেয় না, সে কি সুদসহ বাকি টাকা ফেরত দেবে? কখনোই না। এস আলম সাহেব একবার মাত্র 2600 কোটি টাকা দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকবেন, তারপর সরকার যে নতুন 35,000 কোটি টাকা ব্যাংকগুলোকে দিয়েছে সেটাও লুটে নেবেন। এরপর যখন টাকা দেওয়ার সময় আসবে তখন তিনি মামলা করে, রিট করে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 থেকে 15 বছর পার করে দেবেন। অর্থাৎ আগে খেয়েছিলেন 95,000 কোটি টাকা, এবার নতুন করে খাবেন সরকারের আরও প্রায় 32,000 কোটি টাকা। এই ভয়ঙ্কর চক্রান্তের কথা কিন্তু আমরা আগেই জেনেছিলাম। গত 25 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এস মনসুর
অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে একটি কুচক্রী মহল একীভূত হওয়া ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে, যাতে ভবিষ্যতে এসব ব্যাংক আবার আগের মালিকদের হাতে ফিরে যেতে পারে। এই সত্য কথাটি প্রকাশ্যে বলার অপরাধে মাত্র 8 থেকে 9 দিনের মাথায় তাকে চাকরি হারাতে হয়, তাকে বিদায় করে দেয় বিএনপির সরকার। আজ অক্ষরে অক্ষরে প্রমাণ হয়ে গেল ডক্টর মনসুরের কথাই শতভাগ সঠিক ছিল। সবচেয়ে আজব এবং সন্দেহজনক ঘটনাটি ঘটেছিল নির্বাচনের পর। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের একাংশ হঠাৎ করেই এই 5 ব্যাংককে একীভূত করার বিপক্ষে আন্দোলনে নেমেছিল। একবার লজিক দিয়ে চিন্তা করুন, বেসরকারি ব্যাংক একীভূত হলো না হলো সেটা নিয়ে সরকারি ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের কি লেনাদেনা? তাদের তো এই বিষয়ে নাক গলানোর কথাই নয়। মূলত তখনই শোনা যাচ্ছিল এস আলমের প্রতি অন্ধ ভালোবাসা এবং অবৈধ সুবিধার লোভেই তারা ওই আন্দোলন শুরু করেছিল। আর এই অন্ধ ভালোবাসার চূড়ান্ত এবং নগ্ন রূপ আমরা দেখলাম গত 9 এপ্রিল রাতে। সংসদে এই সংশোধনী আনার জন্য যখন বিশেষ কমিটি গঠন করা হলো, তখন ওই কমিটিতে ব্যাংক ফেরতের এই বিধান যুক্ত করার জন্য একটি নির্দিষ্ট মহল থেকে তীব্র চাপ দেওয়া হলো। কিন্তু অধিকাংশ এমপির প্রবল আপত্তিতে চূড়ান্ত খসড়ায় তা যুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু বিল পাশের ঠিক আগের রাতে 9 এপ্রিল অন্ধকারে অত্যন্ত সুকৌশলে এবং চোরের মতো এই ধারাটি আইনে যুক্ত করে পাশ করিয়ে নেওয়া হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো রাষ্ট্রের সাথে, দেশের সাথে, জনগণের আমানতের সাথে একটি সুপরিকল্পিত প্রতারণা। আমাদের ভুলে গেলে চলবে না যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রধান কারণই ছিল এই এস আলমের মতো অলিগার্ক বা লুটেরারা। তারা ব্যাংক দখল করে ঋণের নামে ট্রাক ভরে টাকা বের করে বিদেশে পাচার করেছে। আপনারা খেয়াল করলে দেখবেন 5 আগস্টের পর ম্যাজিকের মতো দেশের রেমিটেন্স বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। এর পেছনে কোনো জাদুকরী কারণ ছিল না, মূল কারণ ছিল ঋণের নাম এই মাফিয়াদের টাকা পাচার বন্ধ হওয়ায় দেশে হুন্ডি ব্যবসা কমে গিয়েছিল। এস আলমরা শেখ হাসিনার সময়ে লাখ লাখ কোটি টাকা পাচার করায় দেশে তীব্র ডলার সংকট তৈরি হয়েছিল। আর ডলারের দাম বাড়ার কারণে বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। যে দেশের জনগণ 2024 বা 2018 সালের চরম ভোট ডাকাতি মেনে নিয়েছিল শুধু অর্থনীতি কিছুটা ঠিক থাকায়, তারাই 24 জুলাইয়ের রাস্তায় নেমেছিল পেটের দায়ে, অর্থ কষ্টের ক্ষোভে। মানুষ যখন অর্থ কষ্টে পড়ে ক্ষিপ্ত হয়, তখনই তারা বুকের বোতাম খুলে বুলেটের সামনে দাঁড়ায়। তাই জুলাই গণ অভ্যুত্থান মূলত কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল আর্থিক সংকট এবং এই এস আলমদের লুটপাটের বিরুদ্ধে সৃষ্ট এক বিস্ফোরণ। আর যদি এস আলমরা আবার ব্যাংকিং খাতে ফিরে আসেন, তবে তারা আবার সেই পুরনো কাজই করবেন। তারা আবার টাকা পাচার করবেন, আবার ডলার সংকট তৈরি করবেন এবং বাজারকে অস্থিতিশীল করে তুলবেন। দেশের অর্থনীতির অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়। গত 1.5 বছরের অক্লান্ত পরিশ্রমে অর্থনীতিকে কোনো মতে লাইফ সাপোর্ট থেকে বের করে কেবিনে আনা হয়েছে। এখন যদি এই লুটেরাদের আবার ব্যাংকে ঢোকানো হয়, তবে এই রোগী আর বাঁচবে না, অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। বর্তমান সরকার যদি মনে করে এই লুটপাটের সুযোগ দিয়ে তারা পার পেয়ে যাবে, তবে তারা জুলাই ইতিহাসের সবচেয়ে বড় ভুল করছে। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এইটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। হঠাৎ ডিপ স্টেটের কথা বললাম কেন? ছায়া সরকারের কথা এই জন্য বললাম, দেখেন ভাই, একটা ছায়া সরকার চালাইবার জন্য আপনার লাগবে আর্মির বড় বড় কর্তাদের লাগবে, পুলিশের বড় বড় কর্তাদের লাগবে, র্যাবের বড় বড় কর্তাদের লাগবে, সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে একদম পণ্ডিত তাদেরকে রাখবে। এইসব দেশের মাথা নিয়েই তো একটা ডিপ স্টেট হয়। কিন্তু ডিপ স্টেটের কিন্তু চাকা আছে, সেটা কি দিয়া চলে? টাকা দিয়া চলে। টাকার চাকা লাগাইতে হবে। সে টাকা কারা দেয়? ওই টাকা যারা দেয় তারাই ডিপ স্টেট চালায়। দেখেন এস আলম, ওনার নাম আপনারা বারবার শুনছেন না? গত 2 বছর ওনাকে আমরা কিভাবে চিনলাম? প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি তুইলা ধরলো, ওনার লুটপাটের ইতিহাসই তো তুইলা ধরলো। এই ইসলামিক ব্যাংকে কিভাবে ধ্বংস করছে, সাথে আরো 4-5টা ব্যাংকে কিভাবে উনি গিলা খাইছে। আর ওনার মাধ্যমেই তো ভাই 60 থেকে 62 হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। উনি সিঙ্গাপুরে এক রাজপ্রাসাদ বানাইছে, ওইখানে থাকে, ওইখান থেকে চার্টার্ড প্লেনে দিল্লি আইসা শেখ হাসিনার সাথে আলাপ করে আবার চলে যায়। এগুলাই তো শুনে আসতেছি। এখন ওই লোকটাকেই কেন দরকার হইলো? তার মানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ ভাই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? কয়েকদিন আগে শিরিন শারমিনকে কেন ধরলো, 5 দিন রাখলো, আবার ছাইরা দিল। আবার এদিকে এস আলমকেই আনতে হচ্ছে। ওই ব্যাংকে, যে ব্যাংকের টাকার জন্য মানুষকে দেখছি হাহাকার করতে, ভাই 5 লক্ষ টাকার জন্য অনেকে কাঁদতে দেখছি চিটাগাঙ্গে, অনেকের ভাই জীবন তছনছ করে দিছে এই ব্যাংকগুলা। এই ব্যাংকে আবার গত 18 মাসে মানে ইউনূস সরকার একটা পজিশনে আনছে, লোন টোন করে একটা সাইজ তো করছে, মানুষের হাহাকার তো কমাইতে পারছে, ব্যাংকগুলো আবার চলতেছিল। ওইখানে আবার আগের মালিককে আনতে হবে কেন? এস আলম
একা না ভাই, তার সাথে একটা গ্যাং আছে পুরা 4-5 জনের, এরাই এই দেশটাকে লুইটা পুইটা খাইছে। এইটাই আমরা দেখছি এবং আমাদেরকে এইটাই বোঝানো হয়েছে এস আলম একজন ভিলেন, এই দেশের ভিলেন। সেই ভিলেনকে আবার আনতে হবে কেন? ওই জন্যই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর কোনো মানুষ নাই এই জগতে ভাই, যারা আপনারা বিএনপি করেন, আপনারা বুকে হাত দিয়া বলেন দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগতেছে? দেখেন শিলং থেকে যখন সালাউদ্দিন সাহেব আসলো, আয়সা ওনার একটা গাড়ি ব্যবহার করছিল, মানে এস আলমের গাড়ি, সেটা নিয়ে আজ পর্যন্ত কথা চলতেছে। একটা গাড়ি মানুষ সহ্য করতেছে না, আর পুরো ব্যাংক তুলে দিতেছেন তাদের হাতে। মাত্র 7.5% টাকা ওরা পরিশোধ করবে। কত পার্সেন্ট? নিচে তো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, হয়তো 500 কোটি টাকা ফেরত দিয়ে আবার ইন করতেছে। ওদের কাছে কেন ওই ব্যাংক তুলে দিতে হবে? আমরা সন্দেহের চোখে দেখতে চাই। অটোমেটিক সন্দেহ চলে আসে তো, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আসলে কি ঘোড়ার ডিম আসে যায়? সরকারের কিচ্ছু যায় আসে না। সরকার তো ভাই এখন পাবলিকের সাথে, হ্যাঁ ভাই, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছে। প্রায় 70% যে ভোট দিছে সেটা হিসাব করলে প্রায় 5 কোটি মানুষ এই হ্যাঁ ভোটে ভোট দিছে। এই 5 কোটি ভোটারের বিরুদ্ধে কি সরকার দাঁড়ায় গেল? জনগণের মনের ভাষা কি সরকার বুঝতে পারতেছে না? দেখেন ভাই ব্রাদার, পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব আছে, অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম কথাবার্তা এই মার্কেটে চলতেছে, আপনারা তো দেখতেছেন। এর মধ্যে আমাদের খলিলুর রহমান সাহেব গেল পার্শ্ববর্তী দেশে, ওনার সাথে গেল হুমায়ুন কবির সাহেব, উনি উপদেষ্টা, আর খলিলুর রহমান সাহেব হইল আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা, দুজনে গেল। আসলো, আসার পর খলিল সাহেবের নামে একটা ফটো কার্ড ফেসবুকে ঘুরে বেড়াইতেছে। উনি কি বলছে? বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা বুঝেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা সত্য ভাই। আপনি যদি পেন্সিল দিয়ে আঁকতে যান, আমাদের চারিদিকে কে? ভারত। ওদিকে ভারত, এদিকে বাংলাদেশ, ম্যাপে তো লাগবেই। কিন্তু ওইটা বলতে হবে কেন? কেমন যেন একটা বেকুব মার্কা কথা হয়ে গেল না? আপনাদের মনে আছে ওই যে আলগা মুমিন, আলগা চুল লাগায় যে ঘুরতো, চুল খুইলা ফালাইলে চিনা যায় না, ওই চুল খুইলাই কিন্তু ভাইগা গেছে। নিজে এক ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি যে ভাইগা আসছে আমার কেউ চিনতে পারে নাই, কারণ আমি চুল খুইলা ফালাইছিলাম। এই লোক ভারত থেকে আইসা কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল। ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন, ঠিক তেমনি উনিও কইরা দিছে বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই। এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব, উনি আবার কি বলতেছে? ভারতকে আমরা সতর্ক কইরা দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক ভাই, শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না? কোনো মতেই বিশ্বাসযোগ্য না। আর ভারত ওই শেখ হাসিনাকে দিবে? কোনোদিনই দিবে না। বর্তমান সরকারও দিবে না, অপোজিশনে যে আছে কংগ্রেস তারাও দিবে না। শেখ মুজিবের সাথে ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক ছিল, শেখ মুজিবের মেয়েকে ফাঁসিতে ঝুলাইবার জন্য দিয়ে দিবে, এটা বিশ্বাসযোগ্য কথা মোটেও না। বরঞ্চ ওনারা যদি আইসা এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মিডিয়ার কাছে জানাইতো আমরা শহীদ হাদির ওই খুনিকে ফেরত চাইছি, হ্যাঁ ভাই ফয়সালকে ফেরত চাইছি, এমন একটা কথা যদি বলতে পারতো, এমন একটা আলোচনা যদি ওইখানে কইরে আসতে পারতো, তাইলে ভাই বাহাবা চারিদিকে ছড়ায় যেত, সবাই আপনাদেরকে বুকে টাইনা নিত। হ্যাঁ ভাই, কিন্তু এমন একটা কথা বললেন বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবে, দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। বিশ্বাসযোগ্য কথা না। এর মধ্যে এস আলম ঢুকতেছে, সব মিলাইয়া কি মনে হইতাছে? কয়েকদিন আগে শিরিন শারমিনকে ধরলেন, রাখলেন 5 দিন, তারপর আবার ছাইরা দিলেন, কোটি টাকার গাড়িতে করে উনি বাসায় চলে গেল। সব মিলে মনে হয় না কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কোথায় যেন আবার ডিপ স্টেট সামনে চলে আসতেছে। হ্যাঁ ভাই, ডিপ স্টেট মনে হইতেছে ড্রাইভিং সিটে বসছে, উনি যেভাবে চালাইতে চাইতেছে সবাই সেভাবেই চলতেছে। কিন্তু জনগণ যেভাবে দেশটা চালাইবার জন্য ম্যান্ডেট দিল, হ্যাঁ ভাই জনগণ তো একটা হ্যাঁ ভোট দিয়া একটা ম্যান্ডেট দিছে। ওই হ্যাঁ ভোট মানে কিভাবে আপনি দেশটা চালাবেন সেই রোড ম্যাপটা তো জনগণ আপনাদেরকে দিছে, কিন্তু সেটা কি পালন করছেন? না, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ভাই আলোচনায় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি ওনারা সংসদে বৈশাই মিটমাট করবে। সালাউদ্দিন সাহেব বলছে না ইউনূস সরকার অন্তহীন প্রতারণা করে গেছে, অন্তহীন প্রতারণা। ভাই আপনারাও তো ওই অন্তহীন প্রতারণার সঙ্গে ছিলেন। ওই যে 18 মাস বসছেন, সিটিং দিছেন, খাইছেন, আইন তৈরি করছেন, সংস্কার করছেন, সবকিছু তো আপনারা একসাথে বৈশাই করছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? 2023 সালে, হ্যাঁ 2023 সালে ওনারা 31টা দফা দিছিল। ওই 31টা দফার প্রথম দফাটা কি জানেন? প্রথম দাবিটাই হলো এই সংবিধান সংস্কার করা হবে।
কেন প্রথম দাবিটা? এই জন্যই প্রথম দাবিটা, বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল জনগণের সরকার আসলে এই সংবিধান ছুঁড়া ফেলে দিবে, যার জন্য 31টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল এই সংবিধান সংস্কার। এখন বলে সংবিধান সংস্কার করা যায় না, এটা রহিত করা যায়, এটা পরিবর্তন করা যায়, এটা সংশোধন করা যায়, অনেক রকম কঠিন কঠিন বাংলা ভাষায় না জুইরা দেয়। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না। সাধারণ মানুষের মনের মধ্যে সোজা প্রশ্ন, জিয়াউর রহমান সাহেব যে ভোটের মাধ্যমে বিএনপি গঠন করছে, বিএনপি জন্মিত হয়েছে হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া। এরকম হ্যাঁ না ভোট ভাই এরশাদও করছে, বেগম খালেদা জিয়াও করছে, সবাই করছে, সবাইটাই মাইনা নিলেন। 24-এর রক্তের বিনিময়, মা বাবার বুক খালি করার বিনিময় যে সংস্কারটা হইলো সেটা মাইনা নিতে চায় না, সেটা কেউ মানতে রাজি না। কেন রাজি না? ওই সংস্কার হইলে তো ভাই আপনি এস আলমকে আর আনতে পারবেন না। সংস্কার হয়ে গেলে তো ভাই এস আলমকে আর ওই ব্যাংকটা ফিরাই দিতে পারতেন না, ইসলামিক ব্যাংকের মালিক আবার বানাইতে পারতেন না। ওই সংস্কারের মধ্যে সব নিষিদ্ধ করা আছে, কিভাবে ব্যাংকগুলো চলবে নতুন সিস্টেম লেখা আছে, তো ভাই ওইটা মানতেছে না। এমনকি বিচার বিভাগকে স্বাধীন করে নাই, বিচার বিভাগেরও কন্ট্রোল ভাই উনাদের হাতে। নাহলে শিরিন শারমিন ঢুকলো 5 দিন পর বাইরে হয়ে গেল, এই নাটকটা মানুষ বুঝে না? নিশ্চয়ই বুঝে। সব জায়গায় আপনারা কেমন জানি উল্টা পাল্টা কইরা ফেলাইতেছেন। এত তাড়াতাড়ি আপনাদের চেহারাটা সামনে আনবেন কল্পনাও করি নাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনাকে কিন্তু বুঝতে আমাদের অনেক টাইম লাগছে, প্রথম 5 বছর বুঝি নাই, পরে বুঝতে পারছি। আর ওনারা কিন্তু ধরা দিয়ে দিল 1.5-2 মাসের মধ্যে। 1.5-2 মাসের মধ্যে ওনাদের চেহারাটা ওনারা তুইলা ধরলো। কেন এমন করতেছে এক উপরওয়ালা জানে। দেখেন উপরওয়ালার মেহেরবানিতে আজকে এই যে পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে পার হয়েছে। আগামীকাল থেকে দেখেন এর মধ্যে 24 তারিখে আবার আন্দোলনের ডাক দিছে, সবাই কিন্তু রাস্তায় আছে। এবং নাহিদ ইসলাম কি বলছে? বলছে এবার যদি আন্দোলন হয় আপনারা পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো। এনসিপি বলছে আমরা সামনে থাকবো, দেখি কে গুলি করে আমাদের বুকে। দেখেন কোন পর্যায়ে চলে গেছে। কেন আবার জীবন দিতে হবে, কেন আবার রক্ত দিতে হবে? ভোটের মাধ্যমে যেটা আমরা পাইছি, পৃথিবীতে এমন কোনো আইন আছে যে গণভোটকে স্বীকার যাবে না? এই গণভোট নিয়ে ভাই আন্তর্জাতিক আদালতে যান, দেখেন কি জবাব দেয়। পৃথিবীতে এমন কোনো আদালত নাই, এবং বাংলাদেশের আদালতে যান, ওনারা বলতে পারবে যে এটা মানি না, এটা অস্বীকার যেতে পারবে? জনগণের রায় অস্বীকার যাওয়া যায়? কোনোদিন না। এই দেশে 4 বার জনগণের রায় মাইনা নিছেন, এখন মানতে অসুবিধা কি? এসব ফাফরবাজি করে লাভ আছে? জনগণের মনের মধ্যে কষ্ট দিয়ে লাভ আছে? ধীরে ধীরে দূরে সরে যাইতেছেন, আর দূরে সরে গেলে কি ঘটনা ঘটতে পারে এগুলা বলতে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।